নারায়ণগঞ্জের একসময়ের প্রতাপশালী নাম শামীম ওসমান। ক্ষমতাধর এই মানুষটি ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির রামরাজত্ব কায়েম করেছিলেন পুরো নারায়ণগঞ্জ জুড়ে। তবে বদলেছে সময়, বদলে গেছে সবকিছু। নেই সেই নাম, নেই প্রভাব কিংবা প্রতিপত্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক ভিডিওতে দেখা গেছে ছাত্রদের সরাসরি গুলি করছেন শামীম ওসমান। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর শামীম ওসমানও তার পরিবার নিয়ে পালিয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর জামতলা এলাকার শামীম ওসমানের বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শামীম ওসমানের সেই বাড়ি এখন এক কথায় বলা চলে ধ্বংসস্তূপ। একই সাথে শামীম ওসমানের বড় ভাই সেলিম ওসমানের বাড়িও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বাদ যায়নি শামীম ওসমানের ভাতিজা আজমির ওসমানের টর্চার সেল খ্যাত সেই অফিসটিও। জনগণকে ভয়ের সংস্কৃতিতে রেখে দিয়েছে, কিন্তু যখনই জনগণ সুযোগ পেয়েছে সে কিন্তু অন্য কারো বাড়িঘর ভাঙে নাই। জনগণ কিন্তু জানে যে হত্যাকারীটা কে এবং তার বাড়িতে আঘাত করছে এবং তাকেই মারছে। এটা হচ্ছে জনবিচ্ছিন্ন রাজনীতি করার পরিণতি যা হয়, এদের কপালে তাই হয়েছে। সম্প্রতি শেখ হাসিনার বক্তব্যের পর নারায়ণগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শামীম ওসমানের সেই আলিশান বাড়ি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। নারায়ণগঞ্জের শামীম ওসমান একজন গডফাদার, বাংলাদেশ সকলেই তাকে চেনেন। 5 আগস্টের পরে ছাত্র জনতার ক্ষোভের মুখে তার বাড়ি এবং তার যে স্থাপনা, অনেকগুলো স্থাপনা ভেঙে দিয়েছে। সেটি আমরা মনে করি জনগণের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। কিন্তু সেই বাড়িগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে, যেখানে মাদক সহ নানান রকমের অপকর্মের আড্ডাস্থলে পরিণত হয়েছে। শামীম ওসমান মূলত ঢাকায় বসুন্ধরা সিটিতে থাকতেন, তবে নারায়ণগঞ্জের বাড়িতে মাঝে মধ্যে আসতেন। তার বড় ভাই সেলিম ওসমান বেশিরভাগ সময়ই নারায়ণগঞ্জে বিভিন্ন সময়ে বিভিন্ন বাড়িতে থাকতেন। তার উত্তর চাষারা রামবাবুর পুকুর পাড়ের বাড়িটিও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে পরিচিত শামীম ওসমানের কোনো কর্মকাণ্ডে প্রতিবাদ তো দূরের কথা, কোনো কিছু বললেই সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনকে ব্যবহার করে নির্যাতন করা হতো বলে অভিযোগ আছে। 14 থেকে আমরা তার থেকে কোনো ছাড় পাই নাই, কারণ আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা হুমকি দিয়ে, এমনকি সামান্য যারা নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসক ছিল বা জেলা প্রশাসক ছিল বা বিভিন্ন পুলিশ কর্মকর্তা বা যারা সরকারি কর্মকর্তা, সব বেশিরভাগই যুবলীগ ছাত্রলীগ নেতা, তাদেরকে হুকুম দিয়ে, তাদেরকে নির্দেশ দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে। সামান্য একটা কনস্টেবল আমাদেরকে রাজপথে দাঁড়াতে দেয়নি, আমাদের মামাসে তুলে গালাগালি করেছে, আমাদের শরীরে ধাক্কা দিয়ে দিয়েছে। 2014 পর আমরা রাজপথে ঠিকমতো দাঁড়াতে পারিনি। রাজনীতিতে শামীম ওসমানের অবৈধ প্রভাব খাটানোর বিষয়টি ছিল টক অব দ্য বাংলাদেশ। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতো মানুষদেরকে। বিরোধী দলের কোনো নেতাকে না পেলে তার ছেলেকেও পুলিশ দিয়ে গ্রেফতার করে নির্যাতন করা হতো। শামীম ওসমান তার সন্ত্রাসী বাহিনী প্রতিটা ওয়ার্ডে এবং থানায় এরকমভাবে প্রতিষ্ঠা করেছিল যে যেরকম পূর্বদিনের প্রশাসক নিয়োগ করে, ঠিক এরকম তার অধীনের সন্ত্রাসীদের বিভিন্ন এলাকায় নিয়োগ করে সকল ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করত, রাজনীতি নিয়ন্ত্রণ করত। আমরা বিরোধী দল যারা করেছি, আমরা নারায়ণগঞ্জে অত্যন্ত অমানবিক অবস্থায় গত 15টি বছর কাটিয়েছি। শুধু রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি নয়, তার হাত থেকে বাদ যায়নি গণমাধ্যম কর্মীরাও। শামীম ওসমান বা তার গ্যাংয়ের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করলেই করা হতো ডিজিটাল আইনে মামলা। তার বিরুদ্ধে, তার লোকজনের বিরুদ্ধে অপকর্ম করার যে বিষয়টা, এগুলি আমি প্রকাশ করি। করার পর আমাকে ডিজিটাল সহ 12টি মামলা দেওয়া হয় এবং আমার পত্রিকার সোজা সাপটার ডিক্লারেশনটি বন্ধ করা হয় এবং আমাকে গ্রেপ্তার এবং আয়নাঘরে নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হয়। আল্লাহর অশেষ রহমতে আমি আসলে এখান থেকে সেফ পাই। আমি 1 বছর 4 মাস 13 দিন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ফ্লোরে ঘুমাইছি। শুধু প্রেস ক্লাবের ফ্লোরে ঘুমানোর কারণে আমাকে এখান থেকে অপহরণ করতে পারেননি। রফিকুল ইসলাম রফিক, বৈশাখী সংবাদ, নারায়ণগঞ্জ।